আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান, স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে একটি ভিডিও ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও ক্লাসের বিষয় হলো অর্থনৈতিক চাকার বিভ্রম ও ঋণ নির্ভর সভ্যতার সংকট। প্রথমেই আমরা জানতে চাই যে অর্থনীতির চাকা ঘুরছে এর মানে কি। আমরা প্রায়ই শুনি অর্থনীতির চাকা ঘুরছে, অর্থনীতি চাঙ্গা, জিডিপি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি বাস্তব সম্পদ বাড়ছে, নাকি শুধু টাকার অঙ্ক, ঋণ ও কাগজে লেনদেন বাড়ছে? এখানে মূল বিভ্রান্তি, আমরা অর্থের প্রবাহকে সম্পদের প্রবাহ বা সম্পদের বৃদ্ধি মনে করছি। আধুনিক অর্থনীতির মূল বৈশিষ্ট্য কি? আধুনিক অর্থব্যবস্থার ফোকাস থাকে ব্যাংকিং ও ঋণ সম্প্রসারণ, এবং ব্যাংকিং ও ঋণের ভিত্তিতেই জিডিপি ও প্রবৃদ্ধির হিসাব। মানে ঋণের কারণে যে মুদ্রাস্ফীতি হলো, সেই মুদ্রাস্ফীতির স্ফীত মুদ্রার দ্বারাই জিডিপির হিসাব করা হয়। কাজেই সত্যিকারের সম্পদ বৃদ্ধির হিসাব কিন্তু জিডিপির মধ্যে আসে না। শেয়ার বাজার ও কাগজে সম্পদের দ্বারা এই আধুনিক অর্থ ব্যবস্থার হিসাব করা হয়। এই সূচকগুলো হিসাব করা হয়, সূচকগুলো ধরা হয় সুদ ভিত্তিক লেনদেনের মাধ্যমে। মানে ব্যাংকিং ও ঋণ সম্প্রসারণ, ব্যাংকিং ও ঋণের ভিত্তিতেই তথাকথিত যে মুদ্রাস্ফীতি, মানে যে এই ব্যাংক এবং ঋণের কারণে যে এই মুদ্রাস্ফীতি হয়, তার দ্বারাই নির্ণীত জিডিপি এবং প্রবৃদ্ধির হিসাব। শেয়ার বাজার ও কাগজে সম্পদ এবং সুদ ভিত্তিক লেনদেন, এগুলোর ওপরই ফোকাস থাকে। বাস্তব উৎপাদন, রিয়েল প্রোডাকশন পিছিয়ে থাকে, কিন্তু আর্থিক সংখ্যা দ্রুত বাড়ে। ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং ও কৃত্রিম অর্থ সৃষ্টি এখানে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। মানে এগুলোর পিছনে মূল সমস্যা হলো ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এবং কৃত্রিম অর্থ সৃষ্টি। ব্যাংকিং ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সীমিত আমানতের বিপরীতে বহুগুণ ঋণ সৃষ্টি করা। একে সহজে বুঝি, যদি আপনাকে 10,000 টাকা আহ, আপনি জমা দেন ব্যাংকে, ব্যাংকের বিপরীতে তৈরি করবে বহুগুণ ঋণ। ফলে অর্থনীতিতে টাকা বাড়ে, কিন্তু বাস্তব সম্পদ একই গতিতে বাড়ে না। ফলাফল কৃত্রিম অর্থ প্রবাহ, অতিরিক্ত ভোগ আর ঋণ নির্ভর জীবনধারা। আমরা এই যে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিংটা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। দেখেন, আহ, আমাদের আজকের বিষয় হলো অর্থনৈতিক চাকার বিভ্রম ও ঋণ নির্ভর সভ্যতা সংকট। তো এটা বোঝার জন্য আবার ওই ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং, যেটা হলো সকল সমস্যার উৎস, যেটা দিয়েই ব্যাংকিং চলছে বা সুদ ভিত্তিক ঋণের চাকা ঘুরছে, সেইটা আমরা বোঝার চেষ্টা করব। ধরেন এই বোর্ডটা, এই হোয়াইট বোর্ডটা একটা এলাকা। এখানে যে এই 10টা পরিবার বাস করে, বা ABCDE, FGHI J। এখানে আমরা একটি ব্যাংক খুলছি, বা ধরে নিচ্ছি যে এলাকায় একটা ব্যাংক আছে বা ব্যাংকিং সিস্টেম আছে, সেটা হলো এটা। আর 10টা পরিবার আছে বা 10 জন লোক আছে, এবং এইখানে এই এলাকায় মোট টাকা আছে 1,000 টাকা, প্রত্যেকের কাছে আছে 100 টাকা। মানে গোটা বাংলাদেশে আহ মানুষের সম্পূর্ণ যে টাকার পরিমাণ, সেটা তো একটা পরিমাণ আছে। তো আমি ছোট করে বোঝানোর জন্য আমি বললাম যে 10 জন লোক বা 10টা পরিবারের কাছে 100 টাকা আছে। এখন ব্যাংক খোলার জন্য প্রথমে ডিপোজিট নিচ্ছে বা আমানত নিচ্ছে, আমানতের সুযোগ সুবিধা সহকারে, যার কারণে মিস্টার এ ব্যাংকে 100 টাকা ডিপোজিট করলো। এটা হলো ডিপোজিট, আমানত। এই 100 টাকা ব্যাংক কি করবে, 10% রিজার্ভ, 10% রিজার্ভ রেখে 10 টাকা আর ঋণ দিবে, লোন।
লোন দেবে হলো 90 টাকা। এই 90 টাকা মিস্টার জে কাছে লোন দিল। মিস্টার জে 90 টাকা পেল। মিস্টার জে মিস্টার আয়ের কাছ থেকে কোনো কিছু কিনলো, পণ্য কিনলো, পণ্য বা কোনো কিছু কিনলো। তো এই 90 টাকা চলে গেল মিস্টার আয়ের কাছে। এই 90 টাকা আবার ব্যাংকে গেল 90 টাকা হিসাবে। এই 90 টাকার 10%, 9 টাকা চলে গেল। 99 টাকা হলো ব্যাংক রাখলো রিজার্ভ হিসাবে, আর বাকি 81 টাকা আবার লোন দিল ব্যাংক। এই 81 টাকা দেখা যাচ্ছে মিস্টার এইচ কে লোন দিল, 81 টাকা। এই 81 টাকা দিয়ে মিস্টার জির কাছ থেকে কোনো পণ্য কিনলো। তো মিস্টার জি পেল 81 টাকা। এই 81 টাকা আবার ব্যাংকে চলে গেল, 81 টাকা। এইটার নাইন এইটার আহ, এই 10%, সাপোজ 8 টাকা রিজার্ভ রাখলো। এইভাবে 8 টাকা রিজার্ভ রাখার পরে আহ, বাকি যে টাকাটা সেইটা আবার কিন্তু আবার লোন দিল। এইভাবেই চলছে, তাই না? তো এই এই যে ডিপোজিট ডিপোজিট হলো ডিপোজিট ডিপোজিট গুলো এভাবে আসছে, আর সেখান থেকে লোন হচ্ছে। এই যে 10% রিজার্ভ রাখা হচ্ছে, এইটার একটা থিওরিটিক্যাল মাল্টিপল মাল্টিপল ডিপোজিট যে ফাংশন, সেটা হলো আমরা এই যে 10% রিজার্ভ রাখলে ব্যাংক, আমরা হিসাব করতে পারি থিওরিটিক্যালি যে 10 গুণ ডিপোজিট তৈরি করতে পারে। তো এই 100 টাকায় আমরা এখানেই দেখতে পাচ্ছি যে কত টাকা ডিপোজিট করেছে। 3 বার সাইকেল হওয়ার কারণে কিন্তু 3 গুণ, প্রায় 3 গুণ বেড়ে গেছে। এরকম ভাবে 10 গুণ প্রায় বাড়ানো সম্ভব। তো 10 গুণ বাড়লে সেটা 1000 টাকা ডিপোজিটে পরিণত হয়। এই 1000 টাকা এটা ডিপোজিট হলো। এই 1000 টাকা ডিপোজিটে 100 টাকা রিজার্ভ রাখলো ব্যাংক, আর লোন সৃষ্টি হবে 900 টাকা। লোন সৃষ্টি হবে 900 টাকা। তো এরপরে কিন্তু এই যে আহ, ব্যাংকের যে আহ, ব্যাংকের যে ডিপোজিট কালেকশনের বা ডিপোজিট হান্টিং যেটা বলে, সেটা কিন্তু চলতে থাকে। এরপরে মিস্টার বি আবার 100 টাকা নিয়ে ব্যাংকে হাজির হবে ডিপোজিট। এই 100 টাকা আবার এই 1000 টাকায় পরিণত করবে, 1000 টাকায় পরিণত করবে। এইভাবে করে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এর মাধ্যমে 100 টাকাকে 1000 টাকা ডিপোজিটে পরিণত করবে। এটা অনেকটা এই যে আপনার মাথার উপরে যে ফ্যান ঘুরছে, সেই ফ্যানের 3টা পাখাকে চিন্তা করেন। যখন ফ্যানটা ঘুরিয়ে দিচ্ছেন, তখন কিন্তু পাখাগুলোকে আর 3টা মনে হয় না। তখন দেখা যাচ্ছে আপনি মনে করতে পারেন যে 10টা পাখা। তো ওই 3টা পাখার জায়গায় 10টা পাখা মানুষকে দেখিয়ে হয়তো বিক্রি করে দেবেন। কিন্তু ব্যাংকে যেমন মনে করে যে সবাই একসাথে ব্যাংকের টাকা নিতে আসবে না, ঠিক তেমনি পাখা বিক্রিকারও আপনি ভাবছেন যে সবাই তো একসাথে পাখাটা নিতে আসবে না। তো এরপরে আর একটা ফ্যানের পাখা কিনবেন, আর ওই 60টা পাখা অতিরিক্ত বিক্রি করছেন এই ফ্যানটা ঘুরিয়ে দিয়ে। ঠিক এরকমই এই এই যে বর্তমান ইকোনমিক সিস্টেম হলো এইভাবে লোন, ডিপোজিট থেকে লোন, লোন থেকে আবার অসংখ্য ডিপোজিট তৈরি করার মাধ্যমে ব্যাংকের কার্যক্রম চলছে। এবং এটাকে অর্থনীতির চাকা হিসাবে চিহ্নিত করা হচ্ছে। কিন্তু এই অর্থনীতির চাকা হলো একটা বাবল, এক একটা বাবল, যেটা টোকা দিলেই ফেটে যাবে।
কম্পিউটারের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো এইভাবে যে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিংটা আপনি দেখছেন, এখানে এইটাই হলো আমাদের সুদের ভিত্তি। এই পদ্ধতিতে বলা হয় যে প্রথম ডিপোজিট থেকে লোন সৃষ্টি হয়, তারপরে লোন থেকে ডিপোজিট সৃষ্টি হয়, পরের সাইকেলে লোন থেকে মূলত ডিপোজিট সৃষ্টি হয়। এই যে 90 টাকা দেয়া হলো, এই 90 টাকা, 90 টাকা ইনার কাছে গেল, এই ইনার কাছে গেল মিস্টার জে এর কাছ থেকে যখন পণ্য কিনলো, মিস্টার আয়ের কাছ থেকে যখন মিস্টার জে পণ্য কিনলো, তখন মিস্টার আই কিন্তু এটা ডিপোজিট করলো। এই 90 টাকা আসলে এই 90 টাকা আসলে একটা লোন থেকে ক্রিয়েট হওয়া ডিপোজিট। আর এই 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 যে 90 টাকা দিয়ে পণ্য কিনছে, এই পণ্যটা, এই যে একটু আগে বলছিলাম যে ভোগ বেড়ে যাবে, ইনার কাছে যে 100 টাকা আছে, সেই 100 টাকা দিয়ে কিন্তু এখন যে পণ্যটা কিনছে, এই 90 টাকা লোন পাওয়ার পরে 100 টাকা থাকার কারণে, বা 100 টাকা থাকলে হিসাবি হওয়ার কারণে, সে বাস্তবটা জানার কারণে উম, এই পণ্যটা কিন্তু কিনতো না। হয়তো এই পণ্যটা একটা বিলাসী পণ্য, যেটা ঋণ পাওয়ার পরেই তার চিন্তা হয়েছে যে এই পণ্যটা আমি কিনবো। যেমন করে আমরা লোন নিয়ে বড় বিল্ডিং করি বা বাড়ি করি, এবং আহ, গাড়ি করি, অনেক কিছু করি, যেটা, বা ক্রেডিট কার্ড দিয়ে অনেক কিছু আগাম কিনে ফেলি, পরে শোধ দিই। তো এই বাজারে এই 90 টাকা অতিরিক্ত আসার কারণে বাজারে একটা কৃত্রিম প্রবাহ সৃষ্টি হচ্ছে, কৃত্রিম চাহিদা সৃষ্টি হচ্ছে, যে এই টাকা একজন এই মিস্টার জে কিন্তু কখনোই এই পণ্যটা কেনার কথা হয়তো ভাবেনি, যে পণ্যটা 90 টাকা পাওয়ার কারণে কিনেছে। তো এইভাবে এই সাইকেলটা চলছে, লোন ক্রিয়েট হচ্ছে, লোন থেকে ডিপোজিট ক্রিয়েট হচ্ছে, এবং ওই ডিপোজিট থেকে আবার লোন ক্রিয়েট করা হচ্ছে। তো এইটাই হলো একটা সাইকেল, এবং এইটা ইকোনমিক বাবল সৃষ্টি করছে। এবং এখান থেকেই আমাদের, মানে সাধারণ মানুষের ধ্বংসের শুরু। আমরা ঋণের বোঝায় জর্জরিত আজকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা এখন কি হচ্ছে, ঋণ নির্ভর হয়ে যাচ্ছি। সমাজ হয়ে যাচ্ছে ঋণ নির্ভর। বাড়ি কিনায় লোন, গাড়ি লোন, শিক্ষায় লোন, চিকিৎসায় লোন। মানুষ হয়ে যাচ্ছে ফিউচার ইনকাম স্পেন্ডার। ফিউচার ইনকাম স্পেন্ডার, এই কথাটা লিখি। ফিউচার মানে ভবিষ্যতে যে ইনকাম করব, সেটা অগ্রিম খরচ করে ঋণের বোঝা নিয়ে যাচ্ছে। ফিউচার মানুষ, ফিউচার ইনকাম স্পেন্ডার হয়ে যাচ্ছে, মানে ভবিষ্যৎ আয়ের আগাম ভোক্তা। ভবিষ্যৎ আয়ের আগাম ভোক্তা। তো ফিউচার ইনকাম স্পেন্ডার বা ভবিষ্যৎ আয়ের আগাম ভোক্তা কেন হচ্ছে? ওই যে 100 টাকা থেকে 900 টাকার লোন ক্রিয়েট হচ্ছে, অতিরিক্ত লোন ক্রিয়েট হচ্ছে। মানে মোট লোন ক্রিয়েট হচ্ছে হলো, 100 টাকা রিজার্ভ রাখা হচ্ছে। 100 টাকা লোন থেকে, এই যে সাইকেল ঘুরতে ঘুরতে, এক সময় যখন 1000 টাকা ডিপোজিট ক্রিয়েট হচ্ছে, তখন 100 টাকা লোন ক্রিয়েট হচ্ছে। মানে 100 টাকা, 100 টাকা থেকে ডিপোজিট হচ্ছে 1000 টাকা। সেই 1000 টাকা থেকে লোন ক্রিয়েট হচ্ছে, লোন ক্রিয়েট হচ্ছে 900 টাকা। এই 1000 টাকা হলো ডিপোজিট, আর 100 টাকা হলো রিজার্ভ, রিজার্ভ, তাই না? মানে ফ্র্যাকশনাল রিজার্ভ। আর 1000 টাকা ডিপোজিট, এবং সে বাকি 900 টাকা হলো লোন ক্রিয়েট হচ্ছে। এই লোনটা দেখেন কোথায় 100 টাকা, আর মানে সম্পূর্ণ ভিন্ন হলো, মানে একদম অতিরিক্ত 900 টাকা লোন সমাজে ক্রিয়েট হচ্ছে। এটা থিওরিটিক্যালি, কিন্তু হয়তো নয়, এই 9 গুণ লোন ক্রিয়েট হচ্ছে না, হয়তো হচ্ছে না, হয়তো 2 গুণ, 3 গুণ, 4 গুণ, সেটাও কি কম? সেটার কারণেই তো আমরা
আজকে ঋণে জর্জরিত, আমরা ফিউচার ইনকাম স্পেন্ডার হয়ে গেছি, ভবিষ্যৎ আয়ের আগাম ভোক্তা হয়ে গেছি। এই সিস্টেমের মধ্যে আমরা আটকে গেছি। তো আমাদের এই সমস্যাটা যেটা হচ্ছে সেটা হলো আয়ের আগেই খরচ শেষ, দীর্ঘমেয়াদী ঋণের চাপ বাড়ছে, আর্থিক স্বাধীনতা হ্রাস পাচ্ছে। আর্থিক স্বাধীনতা কিভাবে হ্রাস পাচ্ছে? আমি যখন আগেই খরচ করে ফেলছি আমার ইনকামটা, ভবিষ্যতে যে ইনকাম করব সেটা আগে খরচ করে ফেলছি, এরপরে যখন ইনকামটা আমার কাছে আসবে তখন আমার মান্থলি ইনস্টলমেন্ট কত, কোন ক্রেডিট কার্ডের মানে মান্থলি প্রিমিয়াম, মান্থলি যে পেমেন্ট, মিনিমাম পেমেন্ট কত, সেগুলো হিসাব করে দেখা যাবে যে আমার বেতনের আর কিছু নাই। এবার এই মাসটা চলবে কিভাবে? আবার ঋণ। এবার ঋণের চাকার মধ্যে আমি ঘুরে গেলাম। মানে অর্থনীতির চাকা কোথায় কিভাবে ঘুরছে? আমি ওই অর্থনীতির চাকা ঘুরছে ঋণের চাকার মধ্যে, সুদের চাকার মধ্যে। তো মানে সম্পদের বৈষম্যটাও বৃদ্ধি পাচ্ছে এই ব্যবস্থার মধ্যে। এই ব্যবস্থা একটা কাঠামোগত সমস্যা তৈরি হচ্ছে। যারা ব্যাংক ও মূলধন নিয়ন্ত্রণ করে, যারা ব্যাংক এবং মূলধন নিয়ন্ত্রণ করে, যারা ওই যে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং করছে, তারাই এটা এনজিও করছে, আবার ব্যাংকিং সিস্টেমও করছে, এবং তথাকথিত ইসলামী ব্যাংকগুলো তো করছেই। যা তারাই বেশি লাভবান হচ্ছে। আর সাধারণ মানুষ ঋণের বোঝার চাপা বোঝায় চাপা পড়ছে। এর ফলে কি হচ্ছে? ধনী আরো ধনী হচ্ছে, দরিদ্র আরো ঋণগ্রস্ত হচ্ছে। চাকা ঘুরছে, কিন্তু কার জন্য? এখানে মূল বিভ্রম হলো অর্থনীতির সূচক বাড়ে, বাজারে লেনদেন বাড়ে, ব্যাংকিং প্রসারিত হয়, কিন্তু ব্যক্তিগত সঞ্চয় কমে, আর্থিক নিরাপত্তা কমে, স্বাধীনতা কমে। আপনার ইকুইটি কত, লাইবিলিটি কত, এই দেখা যাবে যে আপনার ইকুইটি একেবারেই হয়তো নাই বললেই চলে, সম্পূর্ণটাই লাইবিলিটির উপর ভিত্তি করে আপনি অ্যাসেট ভোগ করছেন। অর্থনীতির চাকা ঘুরে কিন্তু মানুষের জীবন স্থির আর বিপরীত দিকে যায়। অর্থনীতির চাকা ঘুরছে কিন্তু মানুষের অবস্থা কিন্তু খারাপ। আপনি চিন্তা করেন যে আপনি বেতন যেটাই পান, আপনি আপনার ডাইনিং টেবিলে আপনার যে খাবারের লিস্ট, সেইটা কতটুক মানে পুষ্টিকর খাবার আপনার সন্তানদের দিতে পারছেন? সকালে প্রতিদিন ডিম যদি কিনেন, তাহলেও আপনার বাজারে বাজেট ফেল করছে। মাংস পরিমাণ মতো কিনতে গেলেও আপনার বাজেট ফেল করছে। তাহলে পারে যদি প্রতিদিন দুধ খাওয়ান, সবাই যদি দুধ খায়, ডিম খায়, মাংস খায়, তাহলে পরিমাণ মত যেটা আমাদের পুষ্টির চাহিদা, মানে চাহিদা আছে, সেই অনুযায়ী কিন্তু আপনার বাজেটে কাজ করছে না। কিন্তু আপনি হয়তো বেতন পাচ্ছেন লক্ষ টাকার উপরে, ইনকাম করছেন লক্ষ টাকার উপরে, কিন্তু আপনার খাবার, যেটা আসলে আপনার আহ খাবার এবং অন্যান্য যে চাহিদাগুলো, সেগুলো কিন্তু পূরণ করতে হিমশিম খাচ্ছেন। তার মানে কি অর্থনীতির চাকাটা ঘুরছে? সেটা কিন্তু আসলে মিথ্যা একটা চাকা ঘুরছে। আসলে চাকা ঘুরছে হলো ঋণ আর সুদের। প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের মানদণ্ড কি? শুধু ঋণের কারণেই স্ফীত স্ফীত মুদ্রার দ্বারা নির্ণীত, শুধু ঋণের কারণেই স্ফীত মুদ্রা দ্বারা নির্ণীত। কারণ আপনার যখন এই যে ঋণ হচ্ছে, এই যে 900 টাকা, 900 টাকা বাজারে ঢোকার কারণে, ঋণ মানে মিথ্যা একটা ঋণ ঢোকার কারণে কিন্তু এই 900 টাকা তো একবারে ঢুকবে না, ওই যে সিস্টেম করে ঢুকছে। একজনের হাতে গেল, তারপরে সে ঋণ সৃষ্টি হলো, ঋণ সৃষ্টি মানে ঋণ ঋণ পেল, সেই ঋণ দিয়ে ও কিন্তু একটা ভোগের সামগ্রী কিনে ফেললো। যার কাছে গেল সে ডিপোজিট নিল, ডিপোজিট ব্যাংকে দিল, ওখান থেকে আবার ঋণ সৃষ্টি হলো, যার কাছে গেল সে আবার আর একটা জিনিস কিনে। এরপরে সবাই ঋণের বোঝার মধ্যে পড়ে যাচ্ছে, এবং মুদ্রাস্ফীতি হচ্ছে। মুদ্রাস্ফীতি হওয়ার কারণে সেই স্ফীত মুদ্রা দিয়েই কিন্তু জিডিপির হিসাব করা হচ্ছে। যার কারণে জিডিপির হিসাবটা আসলে সম্পদের হিসাব হচ্ছে না, প্রকৃত সম্পদের হিসাব হচ্ছে না, সম্পদ বৃদ্ধির হিসাব হচ্ছে না, প্রোডাকশনের সঠিক হিসাব আসছে না। এবং সে কারণে নির্ণীত জিডিপি বা ঋণের দিকে আমাদের তাকালে আমরা প্রকৃত অর্থনৈতিক
উন্নয়নের মানদণ্ড খুঁজে পাবো না। আমাদেরকে দেখতে হবে বাস্তব উৎপাদন কতটা বাড়ছে, সম্পদ সৃষ্টি হচ্ছে কিনা, বন্টন ন্যায়ভিত্তিক কিনা, মানুষের আর্থিক স্বাধীনতা কতটা। প্রকৃত উন্নয়ন মানেই রিয়েল ওয়েলথ, রিয়েল প্রোডাকশন, ফেয়ার ডিস্ট্রিবিউশন। প্রকৃত উন্নয়ন মানে কি? প্রকৃত উন্নয়ন মানে হলো রিয়েল ওয়েলথ, রিয়েল ওয়েলথ প্লাস রিয়েল প্রোডাকশন, প্রোডাকশন প্লাস রিয়েল ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন। তো এই যে একটা সমাজে যদি রিয়েল ওয়েলথ নিয়ে কাজ করা হয়, রিয়েল ওয়েলথটা বাড়ে, রিয়েল প্রোডাকশন সেইটা নিয়ে, সেইটা বাড়ে এবং সেইটা নিয়ে হিসাব করেন, এবং রিয়েল ডিস্ট্রিবিউশনটা থাকে, মানে এই তিনটা জিনিস যদি থাকে, তাহলে আমরা সঠিক প্রকৃত উন্নয়ন হচ্ছে বলে আমরা ধরতে পারি। এটা হলো একটা মুসলিম সমাজের বৈশিষ্ট্য হওয়া উচিত। আমরা ফিউচার ইনকাম স্পেন্ডার হব না। মুসলিম সমাজ যে লোকজন, মানে মুসলিম, একজন মুসলিম ফিউচার ইনকাম স্পেন্ডার হবে। তারা তারা কি হবে? তারা কিসের উপর নির্ভর করবে? রিয়েল ওয়েলথ, রিয়েল প্রোডাকশন আর রিয়েল ডিস্ট্রিবিউশন। এই রিয়েল ওয়েলথ এবং রিয়েল প্রোডাকশন যেটা হবে, এই দুটোকে আবার রিয়েল ডিস্ট্রিবিউশনের মধ্য দিয়ে সমাজে সবাই যাতে ভোগ করতে পারে সেই ব্যবস্থা করবে। সেই ব্যবস্থার একটা উপায় আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদেরকে, সেটা হলো জাকাত, সাদকা, তারপরে কর্জে হাসানা, এই সমস্ত। তো এই যে আমরা অর্থনীতির চাকার যে বিভ্রম, সেখান থেকে বাস্তবতায় ফিরতে হবে। অর্থনীতির চাকা ঘুরছে এই বাক্য শুনলেই প্রশ্ন করতে হবে, এই চাকা কি বাস্তব উৎপাদনের, নাকি ঋণ আর কাগজে অর্থের? যে অর্থ ব্যবস্থা বাস্তব সম্পদ ও ন্যায়ের উপর দাঁড়ায় না, সেটি দীর্ঘমেয়াদী স্থিতিশীল থাকতে পারে না। আমরা দেখেন বারবার অর্থনৈতিক ক্রাইসিসে পড়ছি, ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। বারবার মানুষ বলে যে ব্যবসা ভালো না, এই সরকার আসলে মানে এই সরকার চলে গেলে হয়তো ভালো হবে, নতুন সরকার আসছে তখনও ভালো হচ্ছে না। এইভাবে সরকার আসলে পাল্টাতেই থাকবে, কিন্তু মূল যে সমস্যা, সেই সমস্যা যতদিন পর্যন্ত নিরসন না হবে, যতদিন পর্যন্ত দূরীভূত না হবে, ততদিন পর্যন্ত যে সরকারই আসুক, যে সরকার সিস্টেম করুক, যে সরকারকে আপনি নিয়ে আসেন, নির্বাচিত করেন, এই সমস্যা সমাধান হবে না। সমস্যার সমাধান হলো ওই আল্লাহ সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যেই আছে। আপনাকে ব্যবসা করতে হবে, বিনিয়োগ করতে হবে, এই বিনিয়োগের মাধ্যমেই ইনকাম করতে হবে, মানে প্রকৃত সম্পদের উপর নির্ভর করতে হবে। কোরআনের অনেকগুলো আয়াত আছে যেখানে, যেখানে কোরআন থেকে আমরা যেটা পাই সেটা হলো আমাদেরকে প্রকৃত সম্পদের উপর নির্ভর করতে হবে। আর জাকাত, সাদকা এবং বিভিন্ন ভাবে আমরা কিন্তু, মুসলিমরা ফেয়ার ডিস্ট্রিবিউশন করবে তাদের ওয়েলথের, মানে সম্পদের এবং উৎপাদিত পণ্যের। তো এইভাবে আমরা সমাজ পরিচালিত করব। কিন্তু এই যে ঋণ নির্ভর যে অর্থনীতি, এইটাকে ভেঙে দিতে হবে। এই অর্থনীতির চাকাটা বন্ধ করে দিতে হবে। এই চাকা যত ঘুরবে তত আমরা ভুল পথে আগাবো। যেমন আপনি যদি একটা ভুল ট্রেনে ওঠেন, তাহলে পারে আপনি যত দূর পর্যন্ত এটা, মানে যতক্ষণ এই ট্রেনে বসে থাকবেন, ততক্ষণই, মানে যত সময় যাবে ততক্ষণই ভুল রাস্তায় যেতে থাকবেন, এবং ভুল রাস্তায় যেতে যেতে আপনার গন্তব্য যেটা, সেখান থেকে অনেক দূরে চলে যাবেন। সেখান থেকে ফিরে আসা হয়তো অসম্ভব হয়ে যাবে। সুতরাং সময় থাকতেই, যখন আপনি বুঝতে পারছেন, তখনই ওই যে ভুল ট্রেনে উঠেছেন সেই ট্রেনকে থামিয়ে দিন। চেন টেনে সেই ট্রেনকে থামিয়ে দিন, নেমে যান। ওই ট্রেন আপনার জন্য না। ওই ট্রেনকে থামিয়ে দিন এবং ওই লোকজনকে বলুন যে আমরা ভুল ট্রেনে উঠেছি, আমাদেরকে পথ পাল্টাতে হবে, নতুন ট্রেনে, ভালো ট্রেনে উঠতে হবে, যে ট্রেন আমাদের গন্তব্যে নিয়ে যাবে। সেটাই হলো ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতির জন্য আমাদেরকে প্রতিটা ইউনিয়নে
এক একটা করে সমবায় সমিতি গঠন করতে হবে। এইটা একটা ভারতী সমাজ উন্নয়ন সংস্থা হতে পারে, বা ইসলামিক সোসাইটি হতে পারে। সেটার মাধ্যমে আমরা প্রতিটা ইউনিয়নে এক একটা করে সমবায় সমিতি গঠন করব, এবং এই সমবায় সমিতিগুলো থেকেই আমরা বিনিয়োগ করব এবং আমাদের মধ্য থেকে উদ্যোক্তা সৃষ্টি করব, এবং এটার মাধ্যমেই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। গোটা বাংলাদেশে আমরা প্রকৃত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, মানে সমাজের একদম তৃণমূল পর্যায়ে গঠিত হবে। এই সমস্ত বড় 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 ব্যাংক, যেগুলো আসলে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এর মাধ্যমেই পরিচালিত হচ্ছে, এবং ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এর উপর ভিত্তি করেই যাদের নীতি এবং সমস্ত সিস্টেম সুদী ব্যাংকের সাথে হুবহু মিল, এবং বলছে তারা ইসলামী ব্যাংকিং করছে, শুধু নামগুলো পাল্টিয়েছে, কিন্তু আসলে তারা করছে সুদের ইসলামীকরণ। মানে সুদটাকে, যেমন মদটাকে আপনি মদ হারাম, কিন্তু মদটাকে আপনি মোজোর বোতলে ঢেলে বললেন এটা মোজো, মানে মোজো একটা পানীয় ড্রিঙ্কস, সেইটা সেইটা হালাল হয়ে গেল। মানে দেখে হালাল মনে হচ্ছে, লেভেল দেখে হালাল হচ্ছে। এই লেভেল পাল্টিয়ে আমরা কোনো ইসলামী ব্যাংকে আর যাব না। ইসলামী ব্যাংকগুলো, এগুলো আসলে লেভেল পাল্টানো ইসলামী ব্যাংক, এগুলো আসলে ইসলামী ব্যাংক না। এগুলো ইসলামী ব্যাংক যদি হতো তাহলে এখানে বিনিয়োগ থাকতো, এখানে ব্যবসা থাকতো। এগুলো তারা করছে না, করতে পারেনি কখনো। আমাদেরকেই করতে হবে। আমরা প্রতিটা ইউনিয়নে এক একটা করে ভারতী সমাজ উন্নয়ন সংস্থা গড়ে তুলব। এই ভারতী সমাজ উন্নয়ন সংস্থা বা ব্রাদারলি সোসাইটি অথবা ইসলামিক সোসাইটি গঠন করে আমরা প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে এক একটা সমিতি গঠন করব, এবং এই সমিতির উপর ভিত্তি করে তৃণমূল পর্যায়ে প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা এলাকায়, বাংলাদেশের এমন কোনো এলাকা থাকবে না যেখানে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠিত হয়নি। প্রতিটা জায়গায় আমরা ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠিত হবে, এবং প্রত্যেকে ইসলামী ব্যাংকিংটা বুঝবে। ইসলামী ব্যাংকিং এত কঠিন কিছু না। ইসলামী ব্যাংকিং এর মূল বৈশিষ্ট্য হলো এই যে টাকা সহজ জিনিস, টাকা থেকে হবে সম্পদ, সম্পদ থেকে হবে টাকা। এইটাই হলো ইসলাম ব্যাংকিং, সহজ সূত্র। এইখানে এইটার জন্য কোনো এমবিএ করতে হবে না, কোথাও কোনো ইউনিভার্সিটিতে যে অনার্স মাস্টার্স ডিগ্রি পালন করতে হবে না। এই এক লাইনে ইসলামী ব্যাংকিং বুঝিয়ে দিলাম। টাকা, টাকা থেকে সম্পদ, সম্পদ থেকে টাকা, আর কোনো কিছু নাই। এই এক লাইনে ইসলামী ব্যাংকিং আপনি বুঝে ফেলবেন, এটাই সূত্র। কাজেই একজন মূর্খ মানুষ যে শুধুমাত্র টাকা গুনতে পারে, তার সম্পদ চিনে, তাকেও বোঝানো সম্ভব ইসলামী ব্যাংকিং। কিন্তু যে ব্যাংকিং সিস্টেম চলছে সেটা হলো ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং, যেটা মানুষের মাথায় সহজে ঢুকে না। এটা একটা চালাকি, এবং এই চালাকির মধ্য দিয়ে কোটি কোটি মানুষকে বোকা বানানো হচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন সবাইকে, যাতে সবাই এটা সম্পর্কে জানতে পারে এবং বুঝতে পারে। আপনি আপনি আমি আশা করব আপনারা সবাই প্রকৃত ইসলামী ব্যাংকিং আন্দোলনে শরীক হবেন। আসসালামু আলাইকুম।